আসো, আচ্ছা, এটা কি ক্যামেরা অন করো। ক্যামেরা? আরে কোথায় সুইচ দিয়ে লাগবো? আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? ভালো আছেন তো না? জি হুম। স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে। স্বাধীনতার পরবর্তী হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই মাসেও ক্লাস ছিল, কিন্তু 10 তারিখের আগে আমার 3 দিন ক্লাস ছিল। মানে গত গত মাসে আর কি, সেই জন্য ক্লাসগুলি হয় নাই আর কি। ওকে, চলেন তাহলে আমরা মূল আলোচনায় যাই। তো এখন সম্ভবত লেকচার 18, সর্বশেষ লেকচারটা। হ্যাঁ, চলেন ওই লেকচারের টপিক গুলো আগে নিয়ে নেই। আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো না? হুম। জি স্যার। জি জি স্যার। স্যার, জি স্যার। ক্লিয়ার। ওকে, ওকে।
চলেন লেকচার 18, লেকচারের নাম হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্জন 2। বাংলাদেশের জাতীয় অর্জন 2। এই লেকচারে যে টপিকগুলো থেকে পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি প্রশ্ন আসে সেই টপিকগুলো আমরা একটু টুকে রাখি, হ্যাঁ। তারপরে এই টপিকগুলো ধরে ধরে আলোচনা করা যাবে। যেমন 1 নম্বরে আপনারা বাউল গান ও নৃত্য এই জিনিসটা পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ। এটা যদিও আমাদের লেকচার প্ল্যানের টপিকে নাই, কিন্তু এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। 2 নাম্বার যেটা পড়বেন সেটা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের চলচ্চিত্র। 3 নাম্বার যে টপিকটা পড়বেন সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জাদুঘর। জাদুঘর খুব গুরুত্বপূর্ণ টপিক, প্রিভিয়াস কয়েক বছর প্রশ্ন আসছে। 4 নাম্বার যে টপিক বাংলাদেশের বিভিন্ন পুরস্কার, বাংলাদেশের বিভিন্ন পুরস্কার। 5 নাম্বার টপিক বাংলাদেশের কিছু প্রত্নতাত্ত্বিক স্থান, পর্ব 1। 6 নাম্বার টপিক প্রত্নতাত্ত্বিক স্থান, পর্ব 2। 7 নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে ইউনেস্কো ঘোষিত বিভিন্ন স্বীকৃতি, ইউনেস্কো ঘোষিত বিভিন্ন স্বীকৃতি, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এরপরে 8 নাম্বার যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ মসজিদ এবং কয়েকটা মন্দির সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো এই লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যদি আমি বলি তাহলে হচ্ছে এই যে 5, 6 এই দুইটা মিলে একটা 5 স্টার টপিক, প্রচুর প্রশ্ন হয় 5 আর 6 নাম্বার টপিক থেকে। এরপরে যে 7 নাম্বার টপিকটা এটা একটা 4 স্টার টপিক, এই টপিকটা থেকেও প্রচুর প্রশ্ন হয়। এরপরে যে বাউল গান ও নৃত্য 1 নাম্বার, এটা হচ্ছে 3 স্টার টপিক। এবং আমাদের জাদুঘর নামে একটা টপিক আছে, এটা একটা 2 স্টার টপিক। ওকে, সুন্দর করে টপিকগুলো টুকে রাখেন, তারপর আমি টপিক ধরে ধরে যেভাবে আলোচনা করি আর কি, আপনারা জানেনই সেভাবে আলোচনা করব। লেখা হলে আমাকে জানাবেন কিন্তু। হুম। স্যার লেখা শেষ। শেষ। স্যার তো গুরুত্বপূর্ণ স্থাপনা দিয়ে কিছু করতে হবে না? এটাই তো, এই যে প্রত্নতাত্ত্বিক স্থান, এরপরে হচ্ছে এই যে জাদুঘর, এগুলোই তো গুরুত্বপূর্ণ স্থাপনা। এখন এগুলি লেকচার প্ল্যানে এইভাবে বলা আছে, আর আমি মানে এক্সামে যেভাবে আসে, যেভাবে সেট করা উচিত সেভাবে করছি, হ্যাঁ, যাতে আপনাদের জি স্যার, পড়তে সুবিধা হয়। বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওকে, তাহলে আমি একটু দেখাচ্ছি যে বাংলাদেশের জাতীয় অর্জন 2 নাম্বার, প্রথম যে পয়েন্ট সেখানে ছিল আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী যে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি, বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ, এলডিসি, বাংলাদেশের বিভিন্ন সরকারের মেগা প্রজেক্ট, যেটা আসলে এখন আর তেমন গুরুত্বপূর্ণ না, সরকারের মেগা প্রজেক্ট এই টপিকটা। এরপরে ছিল হচ্ছে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট, ওই টপিকটাও কিন্তু গুরুত্বপূর্ণ না, যেটা আমরা জাতীয় অর্জন 1-এ পড়েছিলাম, তাই না? আর বাকিটা হচ্ছে এখানে, এখান থেকে আরো কিছু কিন্তু আপনাকে পড়তে হবে, যেগুলো স্যার আপনার থেকে আর কোনো প্রশ্ন আসবে আপাতত কোত্থেকে বঙ্গবন্ধু সম্পর্কে? আসবে? অবশ্যই আসবে, আসবে না কেন, আসতেই পারে। শেখ হাসিনা থেকে বলেন আসবে না, বা সরকারের কোনো উন্নয়ন প্রকল্প থেকে আসবে না, হ্যাঁ, বঙ্গবন্ধু থেকে তো আসবেই, তাই না? স্যার থ্যাংক ইউ। আপনারে একটা তথ্য দিয়ে রাখি, 2001 থেকে 2006 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, হ্যাঁ, তখন কিন্তু বিসিএস পরীক্ষায় বঙ্গবন্ধু থেকে 7ই মার্চের ভাষণ থেকে প্রশ্ন কিন্তু আসছে। বুঝতে পারছেন?
একটা জায়গায় ঝামেলা, সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষক বা স্বাধীনতার ঘোষণা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই কেমন আছেন টপিকটা স্যার? আলহামদুলিল্লাহ ভালো। তো স্যার একটা বিষয় জানার স্যার ছিল। এখন তাইলে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। না, এখন আপাতত এ, যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি হাইকোর্টে রিট করবে, বুঝছেন? রিটের পরে জিয়াউর রহমানকে ঘোষক বানায় দিবে। তো এখন আপাতত শেখ মুজিবুর রহমানই আছে, ঠিক আছে? বিএনপি যখন ক্ষমতায় আসবে, যদি আসে আর কি বাই চান্স, তাহলে তারা হাইকোর্টে রিট করবে এই বিষয়ে, এবং হাইকোর্ট ডেফিনেটলি তাদের পক্ষে রায় দিবে। রায় দেওয়ার পরে কিন্তু আসলে স্বাধীনতার ঘোষক বিষয়টা চেঞ্জ হয়ে যাবে। এই যে টপিকটা স্বাধীনতার ঘোষণা, এই টপিকটা এখন আমরা আর পড়বো না, এটা আমাদের স্কিপ করবো আপাতত। হ্যাঁ, আগামী 2-1টা বিসিএস এ, পরবর্তীতে যখন আসবে তখন তো দেখাই যাবে, তাই না? স্যার একটা প্রশ্ন করব। অবশ্যই অবশ্যই করেন, করেন কোশ্চেন। আমাদের পরীক্ষা হচ্ছে 9 তারিখ থেকে আর কি, অনলাইনে পরীক্ষা বাংলাদেশ বিষয় নিয়ে স্যার। ওখান থেকে হচ্ছে আপনার সংবিধান থেকে কিছু টপিকস দিছে। কিছু টপিক না, আমি আপনাকে ক্লিয়ার করি, আপনাকে না, সবার উদ্দেশ্যে বলতেছি। দেখেন, আপনাকে যদি আমি বলি যে 1 থেকে 10 পর্যন্ত লেখেন, আপনি কি শুধু 1 আর 10 লিখবেন? হ্যাঁ, জি না স্যার, স্যার, আপনি 1 পুরোটাই থেকে লিখবেন। 10 লিখবেন, তাই না? আপনি ভালো না করে স্যার, যদি টপিক গুলো দেখেন, ওইখানে বলা আছে বৈশিষ্ট্য, প্রস্তাবনা, মৌলিক অধিকার, প্রস্তাবনা, রাষ্ট্র অনুচ্ছেদ, পরিচালনার মূলনীতি সহ সংবিধানের সংশোধনী। সংশোধনী সবগুলোই আছে। আছে সংবিধানের শেষ টপিক, তাই না? স্যার এখানে জি স্যার। প্রস্তাব জি স্যার। প্রস্তাবনা থেকে শুরু করে একদম যত টপিক আছে সংবিধানের, সবগুলো আপনাকে পড়তে হবে, ঠিক কোনো আছে? পরিবর্তন হবে সংবিধানের মধ্যে? সংবিধানে হ্যাঁ অবশ্যই পরিবর্তন আপাতত হবে না, আগামী 2-1 বছর যতদিন না নতুন সরকার ক্ষমতায় আসে, ততদিন নো টেনশন, কোনো চেঞ্জ হবে না। তবে আপাতত পঞ্চদশ যে সংশোধনী, 15 নম্বর যে সংশোধনীটা, যেটা আমি আপনাদেরকে ডিটেলসে সম্ভবত পড়াইছিলাম, ওইটার পড়তে হবে না, বাকি সবকিছু স্যার ঠিক। হয়তো একটা সংশোধনী হতে পারে, কিন্তু মূল অনুচ্ছেদ গুলো তো মনে হয় মূলগুলো না তো চেঞ্জ পরিবর্তন করার কোনো ব্যাপারই না, কারণ অবশ্য। সংবিধান জি স্যার। পরিবর্তন করা খুবই টাফ একটা বিষয়। আর এখন বর্তমানে আমাদের ওই ধরনের মানে হচ্ছে আইনজ্ঞ নাই যারা এই সংবিধান নিয়ে কাজ করবে, ফলে দেশের একটা অরাজক অবস্থা সৃষ্টি হবে। এটা আসলে করা সম্ভবই না, মানে টেন্স টু ইম্পসিবল। সম্ভব, যে কোনো কিছু তো সম্ভব, তবে কিছুটা স্যার তাহলে অসম্ভবের মতো। পঞ্চদশ সংশোধনী বাদ যাবে। আপনি স্যার অ্যাজ এ বিগত স্টুডেন্ট আমাদের বা অ্যাজ এ লার্নার, আপনি যেটা করবেন সেটা হচ্ছে শুধুমাত্র সংবিধানের পঞ্চদশ সংশোধনীটা বাদ দিবেন পড়ার সময়, বাকি সব ঠিকঠাক, ঠিক আছে? তাহলেই হয়ে গেল, জি ঠিক স্যার। আছে, সিম্পল। চলেন মূল আলোচনায় যাই। আর কোনো কোশ্চেন আছে? ওকে আর স্যার। কোনো কোশ্চেন্স? না স্যার। স্ক্রিনশট নিয়ে নিন স্যার। হ্যাঁ অবশ্যই। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, ইউ আর এক্সকিউজড, প্লিজ টেল। স্যার আমার এখানে খুবই বেঁধে বেঁধে আসতেছে, এটা কি শুধু আমার কাছে হচ্ছে নাকি সব জায়গায় হচ্ছে? না, এটা আমাদের আমি বলতে হচ্ছে পারবো না। না, এটা আসলে যারা আছে বলেন তো, ঠিকঠাক শোনা যাচ্ছে তো? না স্যার, আপনার কাছে শুধু হচ্ছে মনে হয়। স্পিকার গুলো অফ রাখতে বলেন স্যার। ওকে, তো এই স্ক্রিনশট নিয়ে নেন, এরপর আমি টপিক গুলো নিয়ে আলোচনা করব। জি স্যার, নিশ্চিত। জি স্যার, মূল আলোচনায় চলে যান। এইবার বাউল গান ও বাউল সঙ্গীত বা বাউল সঙ্গীত আর নৃত্য, নাচ আর গান। তো প্রথমে হচ্ছে গান, বাউল গান। তো বাউল গান হচ্ছে আমাদের সংস্কৃতির একটা অংশ বা উপাদান বলতে পারেন। তো এই বাউল গান সম্পর্কে সংবিধানের 23 নং অনুচ্ছেদে উল্লেখ আছে। এই বাউল গান সম্পর্কে আমাদের সংবিধানের 23 নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। জাতীয় সংস্কৃতি। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি আগেই বললাম এটা আমাদের সংস্কৃতির একটা অংশ, সেই জন্য। হ্যাঁ, এরপরে 2005 সালে ইউনেস্কো মানে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক বিশেষ সংস্থা ইউনেস্কো এই বাউল গানকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বা অস্পর্শনীয় অধরা সংস্কৃতি
বলে উল্লেখ করে বা স্বীকৃতি দেয়। এই অধরা সংস্কৃতির মানে ওরা যেই নামে দেয় আর কি সেটা হচ্ছে ইনট্যানজিবল, কালচারাল, হেরিটেজ। কালচারাল হেরিটেজ। ওকে, তো ইউনেস্কো নিয়ে একটু যদি লিখতে পারেন। ইউনেস্কো এটা 1945 সালের 4 নভেম্বর প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠা। তো ইউনেস্কো সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে, প্যারিস, ফ্রান্স। এর সদস্য টোটাল 195টা দেশ, এবং বর্তমান সভাপতি বা চেয়ারম্যান আদ্রে আজুলে। আদ্রে আজুলে। তো এই তথ্যগুলি সুন্দর করে লিখে নেন। আমরা এখনো মূল আলোচনা কিন্তু যাইতে পারি নাই, জাস্ট কিছু বেসিক কথা এখানে লিখছি, লিখে নেন। বাউল গান হচ্ছে প্রথম অধরা সংস্কৃতি। লেখা শেষ করে আমাকে জানায়েন, হ্যাঁ। জি স্যার, শেষ। তাহলে বলেন আমাকে, বাউল গান সম্পর্কে সংবিধানের কয় নাম্বার অনুচ্ছেদ আছে? 23 নাম্বার। 23। 23-এর বিষয়বস্তু হচ্ছে জাতীয় সংস্কৃতি, হ্যাঁ। বাউল গান আমাদের জাতীয় সংস্কৃতির অংশ। এই বাউল গানকে কি বলে স্বীকৃতি দেওয়া হয়েছে? অধরা সংস্কৃতি, এর নামটা কি? কালচারাল হেরিটেজ। ইনট্যানজিবল। কয় নাম্বার সিরিয়ালে? কালচারাল হেরিটেজ। প্রথম। সিরিয়ালে কয় নাম্বার? 1 নাম্বার। কাকে ঘোষণা করা হয়েছে? বাউল গানকে। কে ঘোষণা করেছে? ইউনেস্কো। কবে ঘোষণা করেছে? 2005 সালে। ওকে, তো এই ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কবে? 1945 সালের 4 নভেম্বর। 4 নভেম্বর। বলেন, 4 নভেম্বর বাংলাদেশের কি দিবস? সংবিধান দিবস। সংবিধান দিবস। থ্যাংক ইউ। সদর দপ্তর কই? ফ্রান্সের প্যারিস। এই প্যারিসকে বলা হয় সংস্কৃতির শহর। পৃথিবীর জি স্যার। সাংস্কৃতিক রাজধানী হচ্ছে প্যারিস, আর বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হচ্ছে কুষ্টিয়া। মনে রাখবেন, কুষ্টিয়া। পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী প্যারিস, বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়া। আর বর্তমান সদস্য 195টি দেশ। সভাপতির নাম হচ্ছে আদ্রে আজুলে। ওকে, এবার যাই, কয়েকটা বাউল গান আমরা লিখে ফেলি। তো এক পাশে লিখবো হচ্ছে বাউল গান বা আমাদের আঞ্চলিক গান, আরেক পাশে হচ্ছে কোন অঞ্চলের গান, অঞ্চল কোনটা, কোন অঞ্চলের, ওইটাও দেখবো। এই যে এইরকম একটা ছক এঁকে ফেলেন, মোটামুটি 8-10 লাইন লেখা যায় এমন পরিমাপে, হ্যাঁ। 1 নাম্বার লিখবো জারি গান, 2 নাম্বারে সারি গান, 3 নাম্বারে পালা গান, 4 নাম্বারে ভাওয়াইয়া, 5 নাম্বারে চটকা, 'গাজির গান, 6 নাম্বারে গম্ভীরা গান, 7 নাম্বারে মাইজ ভান্ডারি গান, 8 নাম্বারে কাফন চোরা গান,
9 নম্বরে ভাটিয়ালি গান। স্যার এটা কি চাউকা? 5 নাম্বার এটা কি চাউকা স্যার? চাউকা চটকা ও চটকা গাজী। ও চটকা 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 ভাটিয়ালি গান। এরপরে হচ্ছে গীতিকা ও লেটো। এই হচ্ছে গানের অংশটা, হ্যাঁ। আর এখানে আমরা কিছু নৃত্য সম্পর্কেও লিখে রাখবো কয়েকটা। এক নাম্বার দিয়ে নৃত্যের অংশে আমরা লিখব যে ঝুমুর নৃত্য। 8 নাম্বারটা কি? 8 নাম্বারটা কাফন চোরা। কাফন, কাফনের কাপড় আছে না, ওই কাফনের কাপড় চোরা, ঠিক আছে। 2 নাম্বার মণিপুরি নৃত্য। 3 নাম্বার মৌলভী বেহুলার নৃত্য, বেহুলার নাচ। 4 নাম্বারে ধূপ, ধূপ নৃত্য। আর 5 নাম্বারে বল নৃত্য। তো এই তো মোটামুটি আমরা একটা ফ্রেম কিন্তু তৈরি করে ফেলছি, হ্যাঁ। তো জারি গান, জারি গান হচ্ছে আমাদের ঢাকা আর ময়মনসিংহ এই অঞ্চলের গান। সারি গান হচ্ছে সিলেট আর ময়মনসিংহ এই অঞ্চলের গান। পালা গান মূলত হাওর এলাকার গান, হাওর অর্থাৎ নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ এই জায়গার, হ্যাঁ, হাওর অঞ্চল। ভাওয়াইয়া গান রংপুর, চটকা গাজী রংপুর। গম্ভীরা গান বৃহত্তর রাজশাহী, এবং বৃহত্তর রাজশাহীতে একটা জেলা আছে সর্বপশ্চিমের জেলা চাপাই নবাবগঞ্জ, ওই জায়গার, হ্যাঁ। মাইজ ভান্ডারী চট্টগ্রাম। আমাদের মাজার গুলোতে এই যে গানটা গাওয়া হয় ওইটা হচ্ছে মাইজ ভান্ডারী গান। চট্টগ্রামে। কাফন চোরা হচ্ছে নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী, হ্যাঁ, এই যে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ওই জায়গার গান। তো ভাটিয়ালি গান অর্থাৎ জেলে মাঝিদের গান, এই ভাটিয়ালি গান হচ্ছে ময়মনসিংহের গান, ময়মনসিংহ। গীতিকা ও লেটো ময়মনসিংহের গান। ঝুমুর নৃত্য, ঝুমুর নৃত্য হচ্ছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, যেখানে সাঁওতাল উপজাতিরা থাকে, হ্যাঁ, সেই জায়গার, আর দিনাজপুর। মণিপুরী নৃত্য হচ্ছে সিলেট, মৌলভীবাজার। মৌলভীবাজার, সিলেট আর মৌলভীবাজারের। বেহুলার নাচ হচ্ছে টাঙ্গাইলের। ধূপ নৃত্য হচ্ছে ফরিদপুরের বেসিক্যালি, তাছাড়া খুলনার কিছু অংশেও কিন্তু ধূপ নৃত্য আয়োজন করা হয়। বল নৃত্য হচ্ছে যশোরের, এটা একটা বিলুপ্ত নৃত্য, হ্যাঁ। যশোরে এক সময় 90 দশকের আগে এই নৃত্যটা হতো। আমাদের কি বাউল নৃত্য, এই বল নৃত্য। চলেন, লেখা শেষ হলে আমাকে জানাবেন, হ্যাঁ, লেখা শেষ হলে জানাবেন। জি স্যার, লেখা শেষ। স্যার হয়নি এখনো। সমস্যা নাই, লিখেন আস্তে আস্তে। শেষ স্যার। খুব ইজি না, আসলে রিলেট করা যায় যারা স্যার আসলে। ইজি না, কঠিন। আমি ভাবতেছি আপনি কিভাবে এতগুলা মনে রাখছেন। ও, মনে রাখছি কিভাবে দেখেন, বারবার পড়ছি। আমি যখন পড়াশোনা করছি মানে বিসিএস এর জন্য, তখন না Yes, sir. একই জিনিস বারবার পড়ছি। যেমন আপনাদের একটা উদাহরণ দিই, তাইলে আপনারা রিলেট করতে পারবেন। জি যখন স্যার। আপনারা স্কুলে পড়তেন, স্কুলে, হ্যাঁ,
যখন স্কুলে 6-7-এ পড়তেন বা ক্লাস 8-এ পড়তেন বা 9-10-এও যারা ছিলেন, তারা অনেকেই, বেশিরভাগই, আমি সবার কথা বলতেছি না, যারা ম্যাথের বেসিকটা মোটামুটি ভালো, তারা কিন্তু ম্যাথে অনেক ভালো নাম্বার পেতেন। কেন পেতেন জানেন? জি স্যার, কারণটা হচ্ছে আপনি প্র্যাকটিস। একই ম্যাথ বারবার করতেন। একটু মিলান, রিলেট করেন। কেন আপনি ম্যাথে বেশি নাম্বার পেতেন, ভালো পেতেন? কারণ আপনি একই ম্যাথ বারবার করতেন। এখানে সেম। স্যার স্যার, আমি কখনোই ভালো নাম্বার পাই নাই ম্যাথে, আচ্ছা, মানে কখনো না। কখনোই, কারণ আপনি ম্যাথ বারবার করেন নাই, সেই জন্য আপনি ম্যাথরে ভয় পাইছেন। না স্যার, ঠিক ভুলে আছে। যেতাম, টপিক পরীক্ষার হলে ভুলে যেতাম। আচ্ছা, সমস্যা নাই, কিন্তু এই তথ্যগুলি তার ম্যাথের মতো এক্সাক্ট হইব না। আপনি মোটামুটি দিয়ে রিলেট করতে পারবেন আশা করি, ইনশাআল্লাহ। হ্যাঁ, জি বারবার স্যার, পড়বেন, ঠিক আছে? বারবার এখনই এমন মুখস্থ ভাবে হয়ে আছে। পড়বেন যাতে অপশন ছাড়া পারেন, সোজা হিসাব। ঠিক আছে, অপশন ছাড়া পড়ার চেষ্টা করবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফিলিং দা ব্ল্যাঙ্কস খেলা। যেমন দেখবেন, আমি যে কোনো একটা টপিক অ্যাপ্রোচ করার আগে আগে একটা ফ্রেম তৈরি করি, একটা শেপ তৈরি করি, ঠিক আছে? এরপরে একটা একটা করে ওই ফ্রেম ফিল আপ করি। বুঝতে পারছেন? আপনিও আপনার বাসায় যখন পড়বেন, তখন খাতায় আগে একটা ফ্রেম তৈরি করে নেবেন, এরপরে ফ্রেমটা ফিল আপ করবেন। দেখবেন মোটামুটি আপনার ব্রেনে জিনিসটা পার্মানেন্ট হয়ে যাবে। কিরকম করে করেন? ওকে, চলেন। স্যার, তো জারি গান, জারি ঢাকা গান কোন কোন ময়মনসিংহ। জায়গার গান? ঢাকার ময়মনসিংহের গান। দুইটা পক্ষের মধ্যে, মানে গানের মাধ্যমে তর্ক বিতর্ক হয়, একটা তর্ক বিতর্ক গানের মাধ্যমে হয়, জারি গান। এই জারি গানের মতো আরেকটা গান হচ্ছে পালা গান। গ্রাম অঞ্চলে, বেসিক্যালি হাওড় এলাকার যে গ্রামগুলো রয়েছে, পার্টিকুলারলি সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এই জায়গাগুলিতে এই গানটার বেশ চল আছে। দেখবেন ওই জায়গার লোকেরা শীতের সময় ওই জ্যাকেট প্যাকেট পরে, চাদর টাদর দিয়ে এই পালা গান শুনতে যায়, পালা গান গায়। গায়ে শুনতে যায়, অনেক সময় দেখা যায় আর কি। হ্যাঁ, জি স্যার, সারি গান, নৌকা বাইচ নামে একটা সিলেট। খেলা আছে, পুরাতন ব্রহ্মপুত্র নদে খেলা হয়। খেলাটার নাম কি? নৌকা বাইচ। নৌকা বাইচ। খুব ইন্টারেস্টিং খেলা। এই নৌকা বাইচ খেলার সময় মূলত সারি গান গাওয়া হয়। আমাদের এই বাংলায় নৌকা বাইচ খেলাটা নিয়ে আসছিলেন কে জানেন? সুবেদার ইসলাম খান। সুবেদার ইসলাম খান আমাদের বাংলায় নৌকা বাইচ খেলার প্রচলন করেছিলেন। তো এটা হচ্ছে সিলেট আর ময়মনসিংহ এই অঞ্চলের গান। এরপরে ভাওয়াইয়া গান। ভাওয়াইয়া গান হচ্ছে দেখবেন ভেহিকল, রংপুর। মানে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এর গায়করা বেসিক্যালি এই গানটা গায়। গরুর গাড়ি, বেসিক্যালি গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি বা বিভিন্ন পশুর উপর যে গাড়িগুলি চলে, ওই গাড়ি যে চালায়, তারা বেসিক্যালি এই ভাওয়াইয়া গানগুলি গায়। চটকা গান, গাজির গান, এগুলি হচ্ছে ভেহিকেলের উপরে গানগুলি গাওয়া হয়। এটা রংপুর অঞ্চলের গান। হ্যাঁ, অর্থাৎ যানবাহনের উপরে বসে যে গান গায়, এরা সবাই রংপুর অঞ্চলের লোক, এইভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে? গম্ভীরা গান, নামটা শুনলেই মনে হচ্ছে যে হ্যাঁ, একটু মেলোডি। চাপা টাইপের। আসলেই তাই। গম্ভীরা গান খুবই নরম সুরের গান, শুনলে মনে মোটামুটি আপনি আবেগ আপ্লুত হয়ে পড়তে পারেন, চোখ দিয়ে পানি উপরে চলে আসতে পারে। এটা হচ্ছে আমাদের বৃহত্তর রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার আমের জন্য বিখ্যাত জেলা, তাই না? মাইজ ভান্ডারি আমাদের মাজারগুলোতে, মাজারগুলোতে সবচেয়ে দেখবেন বেশি যে মাজার আছে গানগুলি গাওয়া হয়, ঠিক চট্টগ্রাম। আছে? এগুলি হচ্ছে মাইজ ভান্ডারি গান। কাফন চোরা, মনে করেন যে মারা গেছে ওই মৃত দেহের সামনে বা লাশের সামনে আহাজারি করে এই ধরনের গান গাওয়া হয়। এটা বৃহত্তর নোয়াখালী অঞ্চলের গান, ঠিক আছে? এরপরে ভাটিয়ালি গান, জেলে মাঝিদের গান। ভাটিয়ালি গান কাদের গান? জেলে মাঝিদের গান। তারা নৌকা বায়, মাছ ধরে এবং এই সময় এই গানটা গায়। এটা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের গান। এরপরে গীতিকা। গীতিকা তো জানিনি, ময়মনসিংহ গীতিকা, যেটা সর্বপ্রথম সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার। এবং লেটো গান, আপনারা জানেন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম কিন্তু নজরুল ইসলাম। লেটো গানের দলে যোগ দিয়েছিলেন, তাই না? মনে ময়মনসিংহের আছে? 30 সালে। জি স্যার। হ্যাঁ, ময়মনসিংহের 30 সালে, রাইট। এবার আসি কিছু নৃত্য। ঝুমুর নৃত্য, এটা হচ্ছে আমাদের একটা উপজাতি। এই উপজাতিকে বলা হয় সমতলে বাংলাদেশের বৃহত্তম উপজাতি। আপনারা গেস করতেছেন, নাম হচ্ছে সাঁওতাল, ঠিক আছে? এই সাঁওতালরা থাকে রাজশাহী, রংপুর, দিনাজপুরে, সেই জন্য এই ঝুমুর নৃত্য হচ্ছে সাঁওতালদের, ঠিক আছে? মণিপুরি, এটা আমাদের উত্তর পূর্বাংশের সবচেয়ে বড় উপজাতি। তো এই মণিপুরীদের নৃত্যটা বেসিক্যালি সিলেট এবং মৌলভীবাজার, কারণ ওরা থাকে এইখানে,
সেই জন্য এই জায়গার নৃত্য। বেহুলার নাচ, এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল জেলায় একটা বন আছে, নাম হচ্ছে মধুপুর বন, মধুপুর। মধুপুর। আচ্ছা, ধূপ, ধূপ নৃত্য, ওই যে সনাতন ধর্মাবলম্বীরা দেখবেন হাতে ধূপ নিয়ে এক ধরনের খুব চমৎকার একটা চমকপ্রদ নৃত্য প্রদর্শন করে। এটা বেসিক্যালি ফরিদপুর অঞ্চলে অনেক বেশি হয়, আর খুলনা অঞ্চলে হয়। তো এরপর আসে বল নৃত্য। বল বল হচ্ছে যশোর অঞ্চলের নৃত্য। ঠিক আছে, এখন বলেন, জি এখান স্যার। থেকে প্রশ্ন আসলে পারবেন না? হ্যাঁ স্যার। জি স্যার, ইনশাল্লাহ পারবো স্যার। লিখলে আর হচ্ছে মনোযোগ দিয়ে আমি যেগুলি মানে একবার রিভিউ করে দেই, শুনলে কিন্তু মোটামুটি পড়া ক্লাসের মধ্যে কিন্তু 60-70% হয়ে হয়। যায়। বাসায় একবার খালি জি একবার স্যার। পড়বেন, ঠিক আছে, তাইলে তো হয়ে যায়, এত টেনশনের কি দরকার বলেন। চলেন পরের টপিকে যাই। পরের টপিকটা কি বলেন তো? চলচ্চিত্র, সিনেমা, সিনেমা, সিনেমা। তো বাংলাদেশের চলচ্চিত্রে যাওয়ার আগে আমরা পৃথিবীর কিছু চলচ্চিত্র, কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নিয়ে কথা বলি। আচ্ছা, মনে করেন আমরা আউট অফ দ্য টপিক একটা প্রশ্ন করি, ঠিক আছে? মনে করেন আপনারে বললাম যে আপনি যে কোনো একটা সিনেমার নাম বলবেন, আপনি কোন সিনেমার নাম বলবেন? স্যার টাইটানিক। টাইটানিক। আর কেউ বলেন বেদের কোন মেয়ে সিনেমা? জোস পরিচিত বেদের ছিল মেয়ে স্যার। জ্যোৎস্না। স্যার ট্রয় জি স্যার। মুভি। হ্যাঁ, স্যার হাঙর ট্রয় নদীর মুভি স্যার। গ্রেনেড। হাঙ্গর নদী গ্রেনেড। এত টিপিক্যাল ভাবে কইতাছেন, আর যাই হোক সমস্যা নাই। ওকে, তো কেয়ামত থেকে কেয়ামত স্যার। কিয়ামত থেকে কিয়ামত, যে আমির ক্লাস খানের, আমির খানের আর জুহি চাওলার নাকি? স্যার বাংলা স্যার সিনেমা দেখি হ্যারি না স্যার। পটার। সালমান শাহ আর মৌসুমী। ও আচ্ছা, মৌসুমী আর সালমান শাহ। ওকে, আমি ওই যে আমির খানেরটা দেখছি, মৌসুমী আর সালমান শাহটা দেখি নাই। যাই হোক, তো আচ্ছা, আগে আমরা কিছু চলচ্চিত্র সম্পর্কে আগে একটু লিখে রাখি, এরপরে বাংলাদেশে যাওয়া যাবে। তো পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর প্রথম চলচ্চিত্র। পৃথিবীর প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে দ্য অ্যারাইভাল অফ ট্রেন। অ্যারাইভাল অফ ট্রেন, এটা রিলিজ হয়, মানে নির্মাণ করা শেষ হয়ে রিলিজ করা হয় 1895 সালে ইউএসএ তে। ইউএসএ এর লুমিয়ার ব্রাদার্স, লুমিয়ার ব্রাদার্স ছিলেন এই চলচ্চিত্রের পরিচালক। লুমিয়ার ব্রাদার্স। পৃথিবীর প্রথম চলচ্চিত্র দ্য অ্যারাইভাল অফ ট্রেন, 1895 সাল, যুক্তরাষ্ট্রের একটা সিনেমা। অর্থাৎ যুক্তরাষ্ট্রে প্রথম চলচ্চিত্র কিন্তু মুক্তি পায়, মনে রাখেন। যুক্তরাষ্ট্রে, পৃথিবীর কোন দেশে? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রে। এবং এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন লুমিয়ার ব্রাদার্স, লুমিয়ার ব্রাদার্স, মনে রাখেন। আচ্ছা, এবার আসি আমাদের উপমহাদেশ, সাবকন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট। স্যার 1895 সালে এটা কি মুক্তি পায়? জি জি জি, এখানে যে সালগুলি লিখবো ওই সালগুলিতে এটা মুক্তি পায় বা রিলিজ হয়, বুঝতে পারছেন? লুমিয়ার ব্রাদার উনি কি পরিচালক? হ্যাঁ, জি স্যার। পরিচালক, পরিচালক, পরিচালক। তাদের নামও দরকার, যিনি পরিচালনা করেছেন, তাই না? নায়ক নায়িকার থেকে পরিচালনা বেশি গুরুত্বপূর্ণ। উপমহাদেশের প্রথম চলচ্চিত্র আলিবাবা ও 40 চোর। আলিবাবা ও 40 চোর 1903 সালে চলচ্চিত্রটা রিলিজ হয়। তো এটার পরিচালক হচ্ছেন আমাদের সবার পরিচিত হীরা লাল সেন, হীরা লাল সেন। এবং এই চলচ্চিত্রটা একটা নির্বাক চলচ্চিত্র। নির্বাক, নির্বাক মানে কোনো কনভারসেশন নাই, কোনো কথা নাই, আওয়াজ ছাড়া, সাউন্ডলেস বা সাউন্ড প্রুফ, ঠিক আছে, একটা চলচ্চিত্র। এরপরে উপমহাদেশের প্রথম সবাক। সবাক মানে হ্যাঁ, কথা আছে, কোন কোন কথা আছে, দেশে হয়? কনভারসেশন হয়, ঠিক আছে। স্যার নির্বাকটা মানে কি কোনো জাস্ট দেখবে কি করতেছে না হ্যাঁ করতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট না কোনো কথা নাই, স্যার এটা কি কোনো মাইম নেই, টাইপের? মাইম? হুম। স্যার এটা কি স্যার মাইম বোবা টাইপের? কাহিনী। প্রথম সবাক চলচ্চিত্রটা উপমহাদেশের নাম হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই,
জামাই ষষ্ঠী। তো এই মুভিটা রিলিজ হয়েছিল 1931 সালে। পরিচালক হচ্ছেন অমর চৌধুরী। অমর চৌধুরী। ওকে, এরপরে মুসলমান বা মুসলিম পরিচালিত প্রথম চলচ্চিত্র। সিনেমাটার নাম হচ্ছে ধূপ ছায়া। ধূপ। কাজী নজরুল ইসলাম। থ্যাংক ইউ। 1932 সালে সিনেমাটা রিলিজ পায় স্যার এবং এই উপমহাদেশ সিনেমাটার সবাক চলচ্চিত্র। জি, এটা নির্বাক। নির্বাক চলচ্চিত্র আলিবাবা 40 চোর, সবাক হচ্ছে জামাই ষষ্ঠী। ওকে, এতটুকু লিখে আমাকে জানাবেন। আমরা মূল টপিকে যাওয়ার আগে কিন্তু লিখেছি এই স্যার। গুরুত্বপূর্ণ জিনিসগুলো লিখে ফেললাম। প্রবলেম কি আমার একা হচ্ছে নাকি সবার? আচ্ছা, সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা বলেন, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু। না স্যার। যদি সাউন্ডে প্রবলেম থাকে জানাইতে পারেন, আমি ঠিক করে নিব। না স্যার। তাহলে মনে হয় ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল যিনি মেসেজ করছেন ওনার হয়তো প্রবলেম হইতে পারে, স্যার। একটু দেখে নিবেন কষ্ট করে। জি বলেন। স্যার নির্বাক চলচ্চিত্র এটা কি মাইম টাইপের, যে আমরা মাইম করি? হ্যাঁ 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 হ্যাঁ, ওইরকমই। মানে জাস্ট কাহিনী চিত্র আমরা সবকিছু দেখতে পারি, কোনো কথা নাই। যেমন মিস্টার বিন যেই টাইপের ইগুলি বানায়, ঠিক আছে, বলতে পারি না যে ভিডিও ওই আছে টাইপের ওই ওগুলো টাইপের, নেই। মানে কোনো কথা নাই, ঠিক আছে। মানে কমেডি হচ্ছে, ট্র্যাজেডি হচ্ছে, কিন্তু কোনো আওয়াজ ছাড়া, সাউন্ড প্রুফ। বোবার বোবার মতো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্যার ওই যে মিস্টার বিনের মতো। রাইট রাইট, আমি সেটাই বললাম। চার্লি হ্যাঁ, চ্যাপলিনের চার্লি যেমন চ্যাপলিন কার্টুন ওই গুলো ওই হয়। টাইপেরই আর কি, ওই টাইপেরই, কথা নাই। কিন্তু আমরা কিন্তু এন্টারটেইন হই, আমরা কিন্তু সবকিছু বুঝে ফেলি, তাই না? যে এইখানে জি এই স্যার। মজাটা জি হচ্ছে, স্যার। এই মজাটা, কথা না বললেও কিন্তু এন্টারটেইন করা যায়, ঠিক আছে। ওকে, চলেন তাহলে এই চারটা নিয়ে একটু কথা বলে নেই। বাংলাদেশের যে, সরি, পৃথিবীর প্রথম চলচ্চিত্র নাম হচ্ছে দ্য অ্যারাইভাল অফ ট্রেইন। এই সিনেমাটা রিলিজ হয়েছিল 1895 সালে যুক্তরাষ্ট্রে প্রথম রিলিজ হয়। আর অর্থাৎ চলচ্চিত্রের সূচনা হয় কোন দেশে? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রে। আর এটার পরিচালক হচ্ছেন লুমিয়ার ব্রাদার্স। এখান থেকে কিন্তু চারটা প্রশ্ন আমরা দেখে ফেললাম, ঠিক একই রকম। উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নাম আলিবাবা ও 40 চোর। এই চলচ্চিত্রটা কেমন চলচ্চিত্র? নির্বাক চলচ্চিত্র। কত সালে রিলিজ হয়? 1903 সালে। উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার কে? উত্তরটা হচ্ছে হীরালাল হীরালাল সেন। এরপরে উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী। উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র নির্মাণ করা হয় কত সালে? 1931 সালে। এবং উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের চলচ্চিত্রকার কে? অমর চৌধুরী। অমর চৌধুরী। আচ্ছা, মুসলমান পরিচিত পৃথিবীর প্রথম চলচ্চিত্রের নাম কি? ধূপ ছায়া। ধূপ ছায়া। 1932 সালে চলচ্চিত্র রিলিজ হয় এবং এর পরিচালক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এবং আপনারা জানেন এই কাজী নজরুল ধ্রুব নামে একটা চলচ্চিত্রে নিজে অভিনয় করছে। তো এটা তথ্যটা লিখে রাখেন, নজরুল সাহেব ধ্রুব চলচ্চিত্রে নিজেই অভিনয় করেছেন। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছিল যে কাজী নজরুল ইসলাম নিচের কোন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন? উত্তরটা হচ্ছে ধ্রুব। 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 কি হলো? তো লিখেছেন না? আচ্ছা, আমরা এবার মেইন স্ট্রিমে আলোচনা যাই, বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করি। সবাকটা কি স্যার? সবাক মানে কথা হয়, যেমন আপনি আপনার সাথে কথা বলতেছেন না, জি স্যার। সবাক, ঠিক আছে। নির্বাকটা কি? যেমন এই যে মিস্টার বিন, চার্লি চ্যাপলিন, হ্যাঁ। থ্রি স্টুজেস,
ওরা যে এই যে অভিনয়গুলি করতাম, আমরা দেখতাম, আমরা খুব এন্টারটেইন হইতাম, তাই না? জি স্যার। কিন্তু কোনো কথা কি বলতো বলতো না। ওকে, এরকম একটা চলচ্চিত্রের জনরা। হ্যাঁ, এখনো কিন্তু অনেক শর্ট ফিল্ম বানায় যেগুলি নির্বাক, বুঝতে পারছেন? যেমন 2023 সালে একটা শর্ট ফিল্ম, না 22 সালে একটা শর্ট ফিল্ম শ্রেষ্ঠ শর্ট ফিল্মের চলচ্চিত্রে পুরস্কার পাইছে, কিন্তু এটার মধ্যে কোনো কথা নাই, নির্বাক, সাউন্ড প্রুফ। এবার একটা ছকে আমরা বাংলাদেশের চলচ্চিত্রগুলো দেখে ফেলি। তো এক পাশে হচ্ছে চলচ্চিত্রের নাম, এক পাশে হচ্ছে সাল, মানে নির্মাণ করা হয় যে সালে, এক পাশে লিখবো পরিচালক, আরেক পাশে লিখবো তথ্য। এই যে এইভাবে নাম, সাল, পরিচালক আর তথ্য। স্যার লাস্টে কি লিখছিলেন? কাজী নজরুল ইসলাম নিজে অভিনয় করেছেন? জি জি, ধ্রুব চলচ্চিত্রে নিজে অভিনয় করেছিলেন। হ্যাঁ, নজরুল স্যার ইসলাম। ওটার পরিচালক কি নজরুল নিজেই? হ্যাঁ হ্যাঁ, নজরুল নিজেই পরিচালক, এবং নজরুলের একটা রোল আছে। দেখবেন আপনি ইউটিউবে নজরুলের অভিনয় লিখে সার্চ করলে দেখবেন ওই চলচ্চিত্রে কিছু ক্লিপ, সে খাটে শুয়ে আছে, তার ওয়াইফের সাথে কথা বলতেছে। হ্যাঁ, এরকম একটা ক্লিপ দেখতে পাবেন আপনি। স্যার নায়িকা কি ওনার ওয়াইফ ছিল? না, নায়িকা আরেকজন ছিল, মানে সেখানে তার একটা রোল ছিল আর কি, সে নিজেই ওই রোলটা মানে হচ্ছে বাছাই করে নিয়েছিল। থ্যাংক আচ্ছা, ইউ স্যার। এরপরে প্রথমে দেখবেন হচ্ছে আমাদের অস্কার চলচ্চিত্র, সিনেমাটার নাম কি? স্যার সাদা সাদা কালার ওইটা না? পথের দাবি, না না না, হেই, না পথের পাঁচালী, পথের পাঁচালী, বাংলা সিনেমা, অস্কার বিভূতিভূষণ, প্রাপ্ত। হ্যাঁ, 2 নম্বরে আমাদের বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ এবং মুখোশ, নাম শুনছেন? জি জি স্যার। স্যার। জি মুখ স্যার, ও মুখোশ। প্রথম চলচ্চিত্র। এরপরে 3 নম্বরে লিখবেন জাগো হুয়া সাভেরা। জাগো হুয়া সাভেরা, সাভেরা, জাগো হুয়া সাভেরা। এটা আমাদের এফডিসি, এই ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে প্রকাশিত হয়েছিল, প্রথম চলচ্চিত্র। 4 নম্বরে লিখবেন আহ, জীবন থেকে, 3 নাম্বার থেকে স্যার। না, জাগো হুয়া সাভেরা, জাগো হুয়া সাভেরা, সাভে, ভে, ভালোর ভ। হ্যাঁ, জীবন থেকে নেয়া। 5 নাম্বার লিখবেন ওরা 11 জন। 11 জন, চাষী নজরুল ইসলাম। 11 জন। আমি বেশ কয়েকটা সিনেমার নাম কিন্তু স্কিপ করব যেগুলি বঙ্গবন্ধু রিলেটেড ছিল, যেমন বঙ্গবন্ধু কোন চলচ্চিত্রে অভিনয় করেছেন, বঙ্গবন্ধুর জীবন নিয়ে চলচ্চিত্র। হ্যাঁ, এগুলি আমি এখানে লিখবো না, স্কিপ, এখান থেকে আর প্রশ্ন আসবে না মনে হয়। হ্যাঁ, জি স্যার। ওরা 11 জন। কি সময় আসলো? আচ্ছা, 6 নাম্বার দিয়ে আপনারা লিখবেন হচ্ছে অস্তিত্বে আমার দেশ, অস্তিত্বে আমার দেশ। আর 7 নাম্বার দিয়ে লিখবেন মনের মানুষ। এই তো। স্যার 3 নাম্বারটা কি লিখছেন? কোন দিকে দেখতেছে? জাগো হুয়া, জাগো হুয়া হুয়া সাবেরা। সাভেরা, সাভেরা, জাগো হুয়া সাভেরা। পদ্মা নদীর মাঝি উপন্যাসটা আছে না, মানিক বন্দ্যোপাধ্যায়ের? স্যার। পদ্মা জি নদীর স্যার। মাঝি উপন্যাসে এই সিনেমাটা বানাইনা হয়েছিল, ঠিক আছে? ও আচ্ছা। পথের পাঁচালী, এটা রিলিজ হয় 1955 সালে। মুখ ও মুখোশ 1956 সালে। জাগো হুয়া সাভেরা 1958 সালে। জীবন থেকে নেয়া 1970 সালে। ওরা 11 জন 1972 সালে। অস্তিত্বে আমার দেশ 2007 সালে। মনের মানুষ 10 সালে। পথের পাঁচালী
এর পরিচালক হচ্ছে উপমহাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার নাম হচ্ছে সত্যজিৎ রায়। আর ও এই আচ্ছা উপন্যাসটার লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? আচ্ছা, ও আচ্ছা স্যার। মুখ এবং মুখোশ আব্দুল জব্বার। আব্দুল জব্বার এই নামটার সাথে সিনেমা যায় না, ঠিক না? এমন লাগে না? হুম। আচ্ছা আব্দুল জব্বার এই এই মানুষটা সিনেমা বানাইছে, কেমন দেখা যায়, শোনা যায়, তাই না? আচ্ছা, যাই হোক, জি স্যার। জাগো হুয়া সাবেরা এ গৌতম ঘোষ। যে কারদার 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 এটা একটা পাকিস্তানি একজন পরিচালক। তখন তার আমরা বাংলাদেশি ছিলাম না, আমরা তো পাকিস্তানি ছিলাম, তাই না? ওই সময়ের জীবন থেকে নেয়া। এটা হচ্ছে আমাদের জহির রায়হান, জহির। বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান। স্যার উপমহাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কোনজন? সত্যজিৎ রায়, সত্যজিৎ, ওই যে প্রথমে যার নামটা লিখেছি দেখেন। আচ্ছা স্যার। ওর 11 জন, চাষী নজরুল ইসলাম। চাষী নজরুল ইসলাম। অস্তিত্বে আমার দেশ খিজির হায়াত খান। খিজির হায়াত খান। মনের মানুষ গৌতম ঘোষ। পথের পাঁচালী এটা কিন্তু উপমহাদেশের প্রথম অস্কার লাভকারী চলচ্চিত্র। সত্যি স্যার, অস্কার পাওয়ার মতো অনেক হ্যাঁ, ফুটায় চমৎকার। তুলছে। হ্যাঁ মুখ এবং মুখোশ এটা আমাদের বাংলাদেশের প্রথম চলচ্চিত্র, মানে বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রথম চলচ্চিত্র। আমাদের ওই দুইটা সিনেমা হল এটা রিলিজ হয়েছিল, সিনেমা হল। একটা হচ্ছে এই পুরান ঢাকায় অবস্থিত পিকচার হাউস, আর একটা হচ্ছে যশোরে বিখ্যাত মনিহার সিনেমা হলে কিন্তু এটা রিলিজ হয়েছিল। স্যার এটা কি বাংলাদেশের হ্যাঁ, প্রথম বাংলাদেশের সবাক মুভি? প্রথম। সবাক? হ্যাঁ, সবাক। এখন যা আছে সব সবাক, কোনো নির্বাক নাই। নির্বাক হলে আমি স্পেসিফিক্যালি লিখে দিয়েছিলাম। এখন যা আছে সব সবাক, ঠিক আছে? যেটা স্বাভাবিক ওইটা তো আসলে লিখার কোনো দরকার নেই, যেটা অস্বাভাবিক ওইটা লিখার দরকার আছে। জাগো হুয়া সাবেরা এটা কিন্তু এফডিসি, বিএফডিসি। তার প্রথমটা কি অস্কার, তারপরে অস্কার প্রাপ্ত সিনেমা, অস্কার প্রাপ্ত। জীবন থেকে নেয়া এটা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র। স্যার এ যে ফারদার না কারদার? কারদার, 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 KARDER, কারদার। স্যার উনি কি পাকিস্তানি ছিলেন? হ্যাঁ, পাকিস্তানি। ওরা 11 জন। অস্তিত্বে আমার দেশ আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবন নিয়ে নির্মিত। মনের মানুষ গৌতম ঘোষ। এই মনের মানুষ চলচ্চিত্রটি আমাদের বাউল সাধক, মরমী সাধক, তার নামটা কি বলেন? লালন শাহ। লালন শাহ। লালন শাহ। লালন শাহের জীবন নিয়ে নির্মিত হয়েছিল। সুন্দর করে লিখে রাখেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু তথ্যগুলো। স্যার চলচ্চিত্র নিয়ে কি এগুলো পড়লেই হবে? 90% কাজ হয়ে যাবে। লালন সাহেবকে মরমী সাধক বলা হয় কেন? লালন শাহের গান আপনি কয়টা শুনছেন বলেন? স্যার ওনার গান তো শুনি না, মানে ওনার লেখা গানগুলো শুনছি। এখন যে ব্যান্ড গুলো গান করে ওই হ্যাঁ, গানগুলো ও শুনছি। গানগুলি শুনলে আপনার মর্মকে স্পর্শ করে কিনা বলেন? জি স্যার। আপনার হৃদয়টা শীতল হয়ে যায় কিনা বলেন? জি স্যার। সেই জন্যই উনি মরমী সাধক।
স্যার ওনার মর্মস্পর্শ কবিতা করে ছিল, তার ওনার কথাগুলি, তার কবিতাগুলো সুন্দর স্যার। হ্যাঁ, উনি যে কবিতা লিখছেন, ওগুলি তো এখন গান। এগুলি শুনলে বা কবিতা আবৃত্তি করলে দেখবেন আপনার মর্মকে স্পর্শ করতেছে। ঠিক আছে। বিএফডিসি কি? বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওই যে নিপুণ সভাপতি আছিল, সেক্রেটারি আছিল, জায়েদ খান আছিল, পালাই গেছে স্যার, পালাই পালাই গেছে। গেছে। যাই হোক, নোটিশ জাস্ট বুঝানোর জন্য বললাম যে বিএফডিসি টা কি। জি এগুলি স্যার, নিয়ে মারামারি হয়েছিল না, মনে আছে? কি ঝামেলা হয়েছিল এক সময়। জি স্যার। জি স্যার। সবকিছুই দেখছেন ক্ষণস্থায়ী, জি স্যার। সবকিছুই সত্যজিৎ রায় ক্ষণস্থায়ী। উপমহাদেশের কি ছিলেন? হ্যাঁ, সত্যজিৎ রায় উপমহাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার, উপমহাদেশের বেস্ট ডিরেক্টর অফ ফিল্মস। স্যার তানভীর মাকাম্মেল, তারেক মাসুদ, এদেরটা লাগবে না? আলমগীর এগুলি কবির। হচ্ছে ওই যে ওগুলি বাংলা সাহিত্যে যখন মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু চলচ্চিত্র পড়বেন না, তখন তাদেরটা লাগবে বাংলা সাহিত্যে। হ্যাঁ, ওগুলি বাংলা স্যার সাহিত্যে আপনারা পড়বেনই। পথের পাঁচালী আছে 76-এর মন্বন্তরের কাহিনী নাকি? হ্যাঁ, স্যার বাংলাদেশের জুলাইন হবে বেস্ট চালক, না? বাংলাদেশের জহির রায়হান। ওকে, তো অস্কার লাভ করে পথের পাঁচালী, সত্যজিৎ রায়ের সিনেমা। বাংলাদেশে প্রথম চলচ্চিত্র মুক্তি পায় 1956 সালে, আর পরিচালক ছিলেন আমাদের আব্দুল জব্বার। আমাদের এফডিসি থেকে প্রথম চলচ্চিত্র জাগু হুয়া সাবেরা, যেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের ঘটনা অবলম্বনে নির্মিত ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া জহির রায়হানের একটা কালজয়ী একটা সিনেমা। এবং এই সিনেমায় কিন্তু এই যে আমাদের যে জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করার কথা বলতেছি, আমার সোনার বাংলা, এই গানটা কিন্তু প্রথম গাওয়া হয়েছিল জীবন থেকে নেয়া চলচ্চিত্রে। এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা 11 জন, এটার পরিচালক চাষী নজরুল ইসলাম। মতিউর রহমান বীরশ্রেষ্ঠ, তার জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র অস্তিত্বে আমার দেশ, এটার পরিচালক খিজির হায়াত খান। এবং আমাদের মরমী সাধক, বাউল সাধক লালন শাহের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র মনের মানুষ, এটার পরিচালক হচ্ছে গৌতম ঘোষ। ওকে, পড়ে নিবেন বাসায় কষ্ট করে। হ্যাঁ, এগুলি মোটামুটি কভার হয়ে যাবে এখানে। জি স্যার। পরের টপিকটা হচ্ছে আমাদের জাদুঘর। জাদুঘর। জাদুঘর তো একটা ছোট ছকে আমরা জাদুঘরের যে বিষয়টা, সেটা কিন্তু দেখতে পারি। মনে একটা প্রশ্ন আসছে, আসলেও কি আমাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা আছে? কতটুকু আহ আছে? কোনো সুবিধা অসুবিধা নাই, তবে প্রয়োজনীয়তা আছে না, এটা একটা আসলে ডিবেটেবল কোশ্চেন। ডিবেটেবল, স্যার অবশ্যই আছে স্যার। ডিবেটেবল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চেঞ্জ করা উচিত, আবার সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে। কারণ কি দেখেন, 1971 সালে যারা যুদ্ধ করছে, আমাদেরকে একটা স্বাধীন ভূখণ্ড দিছে, তারা কিন্তু এটা সিলেক্ট করছিল যে এটাই জাতীয় সঙ্গীত হবে। এটা কিন্তু 1971 সালে জাতীয় সঙ্গীত হয় নাই, 1972 সালে এটা আমাদের জাতীয় সঙ্গীত। মানে যারা যুদ্ধ করছে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে, এবং তারা ফোর্স করছে যে এটাই বানান। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এটা আসলে আমাদের প্রেক্ষাপটে না, এটা আসলে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে এটার সাথে জমিদারদের মুক্তিযুদ্ধের বা দালালি ভাষা করার আন্দোলনের উদ্দেশ্যে। অনেক ডিবেট আছে, ওটার পক্ষেও যুক্তি আছে, বিপক্ষেও আছে। এখন কর্তৃপক্ষের উপর সিদ্ধান্ত। ঠিক আছে, তাও প্রস্তাব হইতে পারে ওই যে আমাদের দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্প ভরা। হ্যাঁ, এটা স্যার, হইতে এটা পারে, ভালো হবে স্যার। ওইটাই এটা ভালো হইতে হবে পারে, স্যার। যদি হয় এটা হলেই ভালো স্যার। এটা হওয়ার সম্ভাবনা আছে। তবে বাকিটা দেখা যাক কি হয়। এই জাদুঘরগুলি দেখে ফেলি। সাল, জাদুঘরগুলি অবস্থান কোনটা কোন দিকে, আর এই যে তথ্য 4 কলাম। হ্যাঁ, টপিকের নাম হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জাদুঘর। এক পাশে লিখবো নাম, এক পাশে লিখবো সাল, মানে যেই সালে এটা নির্মাণ কাজ শেষ হয়ে উদ্বোধন করা হয় ওই সালটা। এরপরে হচ্ছে এটার অবস্থানটা কোথায়, এবং এই রিলেটেড কোনো তথ্য থাকলে আমরা এটা দেখব। তার গণভবন তো জাদুঘর হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, হোক, আমরা তাহলে ফ্রি অ্যাক্সেস পাবো, আমাদের জন্য ভালো। গণভবনটা আমরা একটু ঘুরে দেখতে পারলাম, তাই না? স্যার প্রধানমন্ত্রী থাকবে কই তাহলে? জি স্যার, এটা প্রধানমন্ত্রী যখন হবে তখন এটারে নর্মাল বানাই দিব, সমস্যা কি? ও, এটা এমন কিছু না যে এটারে আবার আগের অবস্থায় ফিরানো যাইবে না, তাই না? সুতরাং নো টেনশন। yes, sir.
এক নাম্বার। বরেন্দ্র জাদুঘর 2 নাম্বার। কেন্দ্রীয় জাদুঘর 3 নাম্বার। মুক্তিযুদ্ধ জাদুঘর 4 নাম্বার। শহীদ বুদ্ধিজীবী জাদুঘর 5 নাম্বার। বিজ্ঞান জাদুঘর 6 নাম্বার। গণহত্যা জাদুঘর 7 নাম্বার। পানি জাদুঘর। বরেন্দ্র জাদুঘর 1910। 1910। কেন্দ্রীয় 1913। মুক্তিযুদ্ধ 1996। শহীদ বুদ্ধিজীবী 1993। বিজ্ঞান জাদুঘর 1961। গণহত্যা 2014। পানি 2018। বরেন্দ্র জাদুঘর এটা অবস্থিত হচ্ছে রাজশাহীতে। কেন্দ্রীয় জাদুঘর এটা শাহবাগে। মুক্তিযুদ্ধ জাদুঘর এটা অবস্থিত আগারগাঁওতে। শহীদ বুদ্ধিজীবী এটা মিরপুরে। বিজ্ঞান জাদুঘর এটা বিজয় সরণিতে। গণহত্যা এটা খুলনায়, খুলনা সোনাডাঙ্গায়। পানি জাদুঘর এটা হচ্ছে কলাপাড়া, পটুয়াখালী জেলায়। তো বরেন্দ্র জাদুঘর এটা বাংলাদেশের প্রথম জাদুঘর। কেন্দ্রীয় জাদুঘরকে 1983 সালে জাতীয় জাদুঘরের মর্যাদা প্রদান করা হয়েছিল। মুক্তিযুদ্ধ জাদুঘর এটা 2017 সালে সেগুন বাগিচা থেকে আগারগাঁওতে স্থানান্তর করা হয়। শহীদ বুদ্ধিজীবী এটা হচ্ছে বুদ্ধিজীবীদের স্মরণে বা স্মৃতিতে নির্মিত। বিজ্ঞান জাদুঘর দেশের একমাত্র বিজ্ঞান বিষয়ক জাদুঘর। গণহত্যা জাদুঘর চুকনগর, খুলনার একটা ঐতিহাসিক স্থান চুকনগর। গণহত্যার চিত্র প্রদর্শিত। পানি জাদুঘর মাছে ভাতে বাঙালি ধারণায় নির্মিত। এই তো তথ্যগুলো লিখে রাখেন সুন্দর করে।
দেখছি স্যার। আর চুকনগর গণহত্যা? হুম 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 খুলনার একটা জায়গা চুকনগর, ওই জায়গায় পাকিস্তানিরা রাতের অন্ধকারে ব্যাপক ম্যাসাকার করছিল। হ্যাঁ, আপনি ইউটিউবে যদি চুকনগর গণহত্যা লিখে সার্চ করেন তাহলে পুরা ঘটনাটা আপনি জানতে পারবেন। আর ওই ঘটনার যে চিত্রগুলো রয়েছে বা যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো এই গণহত্যা জাদুঘরে প্রদর্শন করা হয়েছে। যারা খুলনার আছেন তারা কিন্তু আমার সাথে রিলেট করতে পারবেন বিষয়টা। স্যার এই জাদুঘরটা মূলত কমার্স কলেজের পাশে প্রথমে অস্থায়ীভাবে ছিল, হুম 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 এখন শিফট করা হয়েছে। এরপরে সোনাডাঙ্গায় হ্যাঁ। সোনাডাঙ্গায় নিয়ে যাওয়া হয়েছে। এখানে গেছিলাম স্যার। হুম খুলনার কেউ থাকলে আমার সাথে খুব ইজিলি রিলেট করতে পারবে বিষয়টা। চলেন, হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে না? তাহলে বলেন, বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি? ফরিদপুর জাদুঘর। বাংলাদেশে প্রথম জাদুঘর নির্মাণ করা হয় কত সালে? 1910 10 সালে। সালে। বাংলাদেশের প্রথম জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহী। রাজশাহী। রাজশাহীতে। ঠিক আছে, এরপরে বলেন, কেন্দ্রীয় জাদুঘরকে জাতীয় জাদুঘরের মর্যাদা প্রদান করা হয় কবে? 1983 সালে। কত সালে? 1983। 1983। কিন্তু কেন্দ্রীয় জাদুঘরটা বা শাহবাগের জাদুঘরটা নির্মাণ করা হয়েছিল কত সালে? 1913 সালে। 1913 সালে। আচ্ছা, মুক্তিযুদ্ধ জাদুঘর বর্তমানে কোথায়? আগারগাঁও। আগারগাঁও। আগে ছিল কোথায়? সেগুনবাগিচা। বাগিচা। এটা স্থানান্তর করা হয় কত সালে? 2017-তে। 2017 সালে। বুদ্ধিজীবীর স্মৃতিতে শহীদ বুদ্ধিজীবী জাদুঘর নির্মাণ করা হয় কত সালে? 93 সালে। কোথায় অবস্থিত বুদ্ধিজীবী জাদুঘর? মিরপুর। দেশের একমাত্র বিজ্ঞান জাদুঘরটি নির্মাণ করা হয়েছে কবে? 1961 সালে। 1961 সালে। দেশের একমাত্র বিজ্ঞান জাদুঘরটি কোথায়? বিজয় সরণি। ঢাকার বিজয় সরণিতে। এরপরে গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? খুলনা। কোন গণহত্যার চিত্র প্রদর্শন করা হয়েছে? চুকনগর পানি জাদুঘর কোথায়? পটুয়াখালী, কলাপাড়া। দেখেন, কোন পানিতে কোন ধরনের মাছ উৎপাদন করা হয় বা মাছ ভালো হয় আর কি, এরকম করে পানি আর মাছ একসাথে রেখে একটা মাছে ভাতে যে আমরা বাঙালি, এই কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু এই পানি জাদুঘরটা তৈরি করা হয়েছে। যেমন মিঠা পানিতে কোন মাছগুলি ভালো বেশি পাওয়া যায়, ফ্রেশ ওয়াটার ফিশ বলি আমরা, লোনা পানিতে কোনগুলো, সমুদ্রের পানিতে কোনগুলো, স্বাদু পানিতে কোনগুলো, নদীর পানিতে কোনগুলো। হ্যাঁ, এই যে বিভিন্ন রকম পানির ভ্যারিয়েশন এবং ওই পানিতে বিভিন্ন মাছের ভ্যারিয়েশন এবং বাঙালি জাতির সাথে যে মাছের যে মানে হচ্ছে সাংস্কৃতিক একটা সম্পর্ক যুগ যুগ ধরে চলে আসতেছে, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটি কিন্তু পানি জাদুঘর কলাপাড়ার পটুয়াখালীতে 2018 সালে কিন্তু এটা নির্মাণ বা উদ্বোধন করা হয়েছে। হ্যাঁ, কি পারবেন তো প্রশ্ন আসলে এই টপিক থেকে? জি স্যার। অবশ্যই পারবেন। চলেন ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। পরের টপিক হচ্ছে আমাদের পুরস্কার, বিভিন্ন পুরস্কার। চলেন পুরস্কার। এক পাশে আমরা লিখবো পুরস্কারের নাম, এক পাশে প্রবর্তন সাল মানে কত সাল থেকে প্রবর্তন করা হয়, আরেক পাশে হচ্ছে তথ্য বা কেন প্রবর্তন করা হয়। পুরস্কারের নাম, পুরস্কারগুলো বাংলাদেশ ভিত্তিক? হ্যাঁ সবগুলি বাংলাদেশ ভিত্তিক। স্যার পুরস্কারের কি এখান থেকে স্টার্ট হয়েছে? আমার কারেন্ট চলে গেছিল স্যার। পুরস্কার এখান থেকে স্টার্ট হয়েছে, হ্যাঁ পুরস্কারটা এখান থেকে স্টার্ট হয়েছে। এর আগে মনে হয় টপিক শেষ হয়েছে 3টা। আচ্ছা স্যার। মোটামুটি 1 ঘন্টার মতো ক্লাস হয়েছে। তো পুরস্কারগুলো অর্জন করেছে? বাংলাদেশ বাংলাদেশ কি এই পুরস্কারগুলো অর্জন করেছে? এগুলি সব বাংলাদেশের পুরস্কার। আচ্ছা দেখেন আগে, তারপরে কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন আশা করি। স্যার বাংলাদেশের জাদুঘরের পরে এটা স্টার্ট হয়েছে না? হ্যাঁ হ্যাঁ এটাই। ওকে, তো 1 নম্বরে লিখবেন বাংলা একাডেমি পুরস্কার। বাংলা একাডেমি পুরস্কার। 2 নম্বরে আমরা লিখব আমাদের স্বাধীনতা পুরস্কার।
3 21 নম্বরে পদক। লিখবো 21 পদক। 4 নম্বরে লিখবো বেগম রোকেয়া জাতীয় পুরস্কার। চলচ্চিত্র পুরস্কার। 5 নম্বরে লিখবো আমাদের বঙ্গবন্ধু পুরস্কার। 6 নম্বরে লিখবো প্রধানমন্ত্রী পুরস্কার। 7 নম্বরে লিখবো রাষ্ট্রপতি পুরস্কার। 8 নম্বরে লিখবো বেগম রোকেয়া পুরস্কার। তার সর্বোচ্চ পুরস্কার কি 21 পদক নাকি স্বাধীনতা পুরস্কার? স্বাধীনতা পুরস্কার, সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। স্বাধীনতা 77, 21 76, চলচ্চিত্র 73, বঙ্গবন্ধু স্যার 73। স্বাধীনতা পুরস্কারকে সর্বোচ্চ বলা হয় কেন? বেসামরিক সর্বোচ্চ পুরস্কার না, সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, কারণ বিশিষ্ট ক্ষেত্রে অবদানের জন্যই এই পুরস্কারটা প্রদান করা হয়। আর 21 পদক হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। রাষ্ট্রপতি 2013, বেগম রোকেয়া 1995। স্যার বাংলা একাডেমি বাংলাদেশের পুরস্কার সর্বোচ্চ সামরিক পুরস্কার। জি স্যার। মুক্তিযুদ্ধে যে 676 জনকে দেয় না, হ্যাঁ মনে আছে, 1973 সালে। হ্যাঁ স্যার। এটা হচ্ছে জি সর্বোচ্চ স্যার, সামরিক পুরস্কার, ঠিক আছে। আর বাকি সব বেসামরিক। বেসামরিক। জি স্যার। সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে আমাদের বাংলা একাডেমি পুরস্কার। স্বাধীনতা পুরস্কার এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। 21 পদক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটা প্রদান করা হয় চলচ্চিত্রে অবদানের জন্য। বঙ্গবন্ধু পুরস্কার প্রদান করা হয় কৃষিতে অবদানের জন্য। প্রধানমন্ত্রী পুরস্কার প্রদান করা হয় বৃক্ষরোপণে। রাষ্ট্রপতি পুরস্কার শিল্পে। বেগম রোকেয়া পুরস্কার নারী শিক্ষায়। বৃক্ষরোপণ হয়েছে, এটা কে পাইছে? আবার কোশ্চেনটা করবেন, আমি শুনি নাই। স্যার বলছি হচ্ছে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী পুরস্কারটা পেয়েছিলেন স্যার 1993 সালে, এটা কে পাইছেন? প্রত্যেক বছরই পাইতাছে, শুধু 1993 সালে পাই নাই। এই সাল থেকে প্রবর্তন হয় ও পুরস্কারটা দেয়া। প্রতি বছর এই পুরস্কার দেওয়া প্রতি হয়। বছরই দেয় এই পুরস্কারগুলি, প্রত্যেক বছরই কেউ না কেউ পায়, ঠিক আছে। স্যার কৃষিতে অবদানের জন্য এপিআই পুরস্কার আছে না একটা? হ্যাঁ, অনেক পুরস্কার আছে কৃষিতে অবদানের জন্য বা শিল্পে, এবং স্পেসিফিক কৃষির সবচেয়ে বেস্ট পুরস্কার বঙ্গবন্ধু পুরস্কার, শিল্পের সবচেয়ে বেস্ট পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার। বুঝতে পারছেন, যেগুলি রাষ্ট্র তৈরি করছে এই খাতগুলির জন্য, এগুলি সব রাষ্ট্র কর্তৃক তৈরিকৃত পুরস্কার, মানে স্পেসিফিক্যালি রাষ্ট্র তৈরি করছে বা রাষ্ট্র প্রদান করার ব্যবস্থা করছে। বুঝতে পারছেন, এই জন্য এগুলি আমার তথ্যের ভান্ডারে চলে আসছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। লিখেছি স্যার।
লিখেছেন না? জি আচ্ছা, স্যার। তো আমাকে বলেন, সাহিত্যের সর্বোচ্চ পুরস্কারের নাম কি? বাংলা একাডেমি পুরস্কার বাংলা একাডেমি বাংলা পুরস্কার একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় কোন সালে 1960 থেকে? 1960 1960 1960 সাল থেকে। সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? স্বাধীনতা স্বাধীনতা পুরস্কার 26শে মার্চ। স্বাধীনতা পুরস্কার, ঠিক আছে, হ্যাঁ। আর 21শে পদক প্রবর্তন করা হয় কোন সাল থেকে? 1976। 1976 সাল থেকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা প্রবর্তন করা হয় কোন সাল থেকে? 1973। 1973 বঙ্গবন্ধু পুরস্কার প্রদান করা হয় কোন খাতে? কৃষিতে। কৃষিতে অবদানের জন্য। প্রধানমন্ত্রী পুরস্কার প্রদান করা হয় কোন খাতে? বৃক্ষরোপণ। বৃক্ষরোপণে অবদানের জন্য। রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় কোন খাতে? শিল্পে। শিল্পে অবদানের শিল্পে। জন্য। বেগম রোকেয়া পুরস্কার প্রদান করা হয় কোন খাতে? নারী শিক্ষা নারীর অবদান। শিক্ষায় অবদানের জন্য। নারী অবদান। শিক্ষায় অবদানের জন্য প্রদান করা জি হয়, জি। ঠিক আছে। সুতরাং এবছর এখানে 5 জন কিন্তু পাইছে স্যার পুরস্কার। প্রত্যেকটা তথ্যই গুরুত্বপূর্ণ। কোন সালে প্রবর্তন করা হয় আর কেমন পুরস্কার, কেন প্রদান করা হয়, এই রিলেটেড তথ্যগুলি এখানে কিন্তু আছে। হ্যাঁ, ভালো করে পড়বেন, হয়ে যাবে। এরপরের টপিকে যাব, প্রত্নতাত্ত্বিক স্থানে। স্যার স্যার পুরস্কারগুলো প্রতি বছর কতজন পাবে, এটা কি ফিক্সড করা নাকি না, প্রতি ফিক্সড করা বছর? না, কিছু না, কমিটি আচ্ছা, আছে। কমিটি প্রত্যেকটার জন্য একটা করে কমিটি থাকে। কমিটি ডিসিশন নেয় যে, এবং অবদানগুলো না ইভালুয়েট করে। বুঝতে পারছেন? মানে এক ধরনের Thank you, sir. এক্সামাইন করার মতো। হ্যাঁ, তারপরে দেয়। পুরস্কার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে উৎসাহিত করা। বুঝতে পারছেন? পুরস্কারের উদ্দেশ্য হচ্ছে উৎসাহিত করা। তো এরপরে যাব আমরা পর্ব 1-এ, প্রত্নতাত্ত্বিক স্থান পর্ব 1। স্যার এই যে এই পুরস্কারগুলো স্যার প্রাইজ মানি কেমন থাকে এটা একটু আইডিয়া দেওয়া যাবে? আইডিয়া যেমন সর্বোচ্চ যেটা পুরস্কার স্বাধীনতা, সবগুলির প্রাইজ মানি তো আসলে রিভিল করে না। তো স্বাধীনতা পুরস্কারের প্রাইজ মানি হচ্ছে 5 লাখ টাকা ক্যাশ, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। 5 লাখ। স্যার এরপরে 21শে বেনজির পদক আহমেদকে 21শে 4 লাখ। পদক দেওয়া হলো, এইটা কেমন হলো? কাকে? বেনজির আহমেদকে, সাবেক আইজিপি, সেও তো 21শে পদক পাইছে। হ্যাঁ, 4 লাখ, 4 লাখ। সে ওই সময় অবদান রাখছে, ভালো চামচামি করছে, বা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে কাজ করছে, ঠিক আছে। স্যার এই টাকা তো কিছুই না তাদের জন্য, প্রতি ঘন্টা ইনকাম করে এরকম। টাকা তো বিষয় না, বিষয়টা হচ্ছে সম্মান। পুরস্কার পাইছে, ঠিক আছে, টাকা কি ম্যাটার করে বলেন? হ্যাঁ স্যার, নোবেল পুরস্কারের প্রাইজ মানি কত? নোবেল পুরস্কারের প্রাইজ মানি তো আসলে ওটা তো আসলে সম্মানের বিষয়। প্রাইজ মানি স্যার ওদের আছে প্রাইজ মানি 90 মনে লাখ হয় ডলার, ডলার। 90 লাখ অনেক। ডলার এবং স্বর্ণপদক। প্রাইজ মানি আসলে পুরস্কারে ম্যাটার করে না, কারণ যারা এই পুরস্কারগুলি পায় তারা অলরেডি অনেক টাকা পয়সার অভাব নাই, সম্মান। এরা অনেক বিজ্ঞ। এগুলো সাধারণ মানুষও পায়, মানে কারা পায় কিভাবে পায় ওইটাই স্যার জানতে। ওইটা ওই ক্ষেত্রে মানে যেই যেই সেক্টর গুলি বললাম, ওই সেক্টরে অবদানের জন্য একটা টিম গঠন করে, ইভালুয়েট করে, তারপরে পুরস্কার দেয়। ও আচ্ছা স্যার। 1 নাম্বার মহাস্থানগড়। তারা আমরা কি চেয়েছে থাকবো, আমরা কি পুরস্কার পাবো না? স্যার আর প্রশ্ন নিয়ে না স্যার, অতিরিক্ত করতেছে। মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত। করতোয়া নদীর তীরে। এটা ছিল পুন্ড্র জনপদের রাজধানী। এই মহাস্থানগড়ের পূর্ব নাম পুন্ড্রবর্ধন। স্যার রাজধানীটা কি মহাস্থানগড় ছিল? এই যে রাজধানীটা লিখছি, পুন্ড্রবর্ধন। পুন্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড়। ও আচ্ছা আচ্ছা। মৌর্য যুগের নিদর্শন রয়েছে। এটি কিন্তু প্রাচীনতম স্থান। প্রাচীনতম স্থান।
2 নম্বরে আমরা লিখব হচ্ছে পাহাড়পুর বিহার। পাহাড়পুর, নওগাঁ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নওগাঁ সোমপুর জেলা। বিহার। এটা আত্রাই নদীর তীরে। স্যার এটা আহ, পাল সাম্রাজ্যের রাজধানী ছিল। এই পাহাড়পুরের পূর্ব নাম হচ্ছে সোমপুর বিহার। এবং এই পাহাড়পুর কিন্তু পাল যুগের নিদর্শন বহন করে। তিন নম্বরে যেটা লিখবেন সেটা হচ্ছে ময়নামতি। ময়নামতি কুমিল্লা কুমিল্লা। জেলায়, গোমতী নদীর তীরে। এই ময়নামতি এটা নির্মাণ করেছেন পাল রাজা আনন্দদেব। তার স্ত্রীর নাম ছিল ময়না। এই ময়নার নাম অনুসারে জায়গাটার নাম রাখেন ময়নামতি। আর এটার পূর্ব নাম হচ্ছে রোহিতগিরি। আর পালরা কি সারা বাংলাদেশ শাসন করছে? পালরা হ্যাঁ বাংলা শাসন করছে, সারা বাংলা শাসন করছে। দীর্ঘতম 400 শাসক। হ্যাঁ 400 বছর। 400 বছর, 400 বছর প্লাস, ইনফ্যাক্ট 400 বছর প্লাস। 756 থেকে 1100 কত 50 সালের আগ পর্যন্ত প্রায়। পূর্ব নাম রোহিতগিরি। এবং স্যার এটা কিন্তু পালদের রাজধানী কোনটা ছিল? পালদের রাজধানী ছিল এই যে সোমপুর বিহার, পাহাড়পুর বৌদ্ধ বিহার। ও মানে আমাদের নওগাঁ জেলায় রাজধানী ছিল সেখানে। পাল সাম্রাজ্যের রাজধানী, হ্যাঁ হ্যাঁ, পাল যুগের নিদর্শন। চার নাম্বার একটা আধুনিক যুগের নিদর্শন লিখি, তাহলে পর্ব একটা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল হচ্ছে পুরান ঢাকায়। বুড়িগঙ্গা তীরে। হ্যাঁ, বুড়িগঙ্গা। স্যার এখানে তো প্রথম বিদ্যুৎ হয়েছিল হ্যাঁ নাকি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওই তথ্যটা আমরা লিখবো। এটা নির্মাণ করেছেন নওয়াব আব্দুল গনি। নওয়াব আব্দুল লতিফ। আব্দুল গনি, গনি, লতিফ না, গনি। আর আহসান মঞ্জিলটা ব্যবহৃত হতো নবাবদের বাসস্থান হিসাবে, ব্যবহৃত হতো নবাবদের বাসস্থান হিসেবে। তার পুত্র আহসানুল্লাহর নাম অনুযায়ী এটার নাম রেখেছিলেন আহসান মঞ্জিল। এটা কিন্তু আধুনিক যুগের নিদর্শন, আধুনিক যুগের নিদর্শন। এবং এই যে আহসান মঞ্জিল, এটাতে কিন্তু সর্বপ্রথম বিদ্যুৎ আসে 7 ডিসেম্বর 1901 সালে। 7 ডিসেম্বর 1901 সালে। এটাতে স্যার নবাব সলিমুল্লাহর বাবার নাম আহসানুল্লাহ না? বাংলাদেশে প্রথম বিদ্যুৎ আসে, হ্যাঁ। আর আহসানুল্লাহর বাবার নাম আব্দুল গনি। স্যার নবাবদের ওটা কি লিখছেন বুঝতেছি না। বাসস্থান, বাসস্থান, বাসস্থান মানে থাকার জায়গা। এখানে নবাবরা থাকতো, খাইতো, আধুনিক ঘুমাইতো, আনন্দ ফুর্তি করতো। হুম আধুনিক যুগের নিদর্শন।
আহসান 7 মঞ্জিল। এরপর আরেকটা 7 প্রশ্ন, ডিসেম্বর 7 ডিসেম্বর 1901 সালে 1901 সালে বাংলাদেশে বিদ্যুৎ আসে। প্রথম বিদ্যুৎ আসে কোন জায়গায়? আহসান মঞ্জিলে। বাংলাদেশে প্রথম ইলেকট্রিসিটি আসে হচ্ছে কোথায়? আহসান মঞ্জিলে। স্যার হয়ে গেছে লেখা। হয়ে গেছে? দেখেন আমি কিন্তু এই তথ্যগুলো স্পেসিফিক করে দিছি। স্যার এবং হয়নি আর একটু স্যার। স্যার আব্দুল গনি মিয়া আহসান মঞ্জিল নির্মাণ করেন না? জি জি জি, উনি কি স্যার 7 ডিসেম্বর 1901 সালে ছিল। বাংলাদেশে প্রথম বিদ্যুৎ কোথায় আসে? উত্তর আহসান মঞ্জিলে। কবে আসে? 7 ডিসেম্বর 1901 সালে। শেষ। জি জি স্যার স্যার হয়েছে। লেখা শেষ। মহাস্থানগড় স্যার কোন এখন জেলায়? নেই। বগুড়া জেলা বগুড়াতে, কোন নদীর তীরে? কর্তা নদীতে। কত কোন নদীর জনপদের তীরে? রাজধানী? কুন্ডু পূর্ব নাম কি? কুন্ডু বর্ধন। কোন যুগের নিদর্শন? মৌর্য যুগ। প্রাচীনতম স্থানের নাম কি বাংলাদেশের? মহাস্থানগড়। পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায়? নওগাঁয়। কোন নদীর তীরে? আত্রাই। কোন সাম্রাজ্যের রাজধানী? পাল কোন সাম্রাজ্য? সাম্রাজ্যের পূর্ব নাম কি? রংপুর বিহার। বিহার তাহলে কোন যুগের নিদর্শন? পাল যুগের নিদর্শন। একজন পাল রাজা যার নাম হচ্ছে ধর্মপাল। এই ধর্মপাল এই পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণ করছিলেন, ঠিক আছে, বৌদ্ধদের পড়াশোনা করার জন্য। ময়নামতি কোন জেলায়? কুমিল্লাতে। কোন নদীর তীরে? গোমতী। কে নির্মাণ করেন? আনন্দদেব। আনন্দদেব পূর্ব নাম কি? রোহিত কীর্তি। কোন যুগের নিদর্শন? পাল পাল যুগের। যুগের নিদর্শন যুগের। আহসান মঞ্জিল কোথায়? ঢাকায়। কোন নদীর তীরে? বুড়িগঙ্গা। কে নির্মাণ করেন? আব্দুল গনি। গণি। কি জন্য এটা ব্যবহার করা হতো? এটা নবাবদের বাসস্থান হিসাবে। কোন যুগের নিদর্শন? আধুনিক যুগের। বাংলাদেশে প্রথম বিদ্যুৎ আসে কোথায়? আহসান মঞ্জিলে। কবে? 1901 সালে 1901 7 ডিসেম্বর। 7 ডিসেম্বর 1901। এই যে আমি কিন্তু প্রশ্নগুলিও কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে প্রশ্ন আসছে বা আসে। চলেন পর্ব 2-এ চলে যাই, ঠিক আছে? জি স্যার। ওকে, পর্ব 2। পর্ব 2-এর 1 নম্বরে লিখবো 60 গম্বুজ মসজিদ। বাগেরহাট। হ্যাঁ, বাগেরহাট জেলায়। এটা মধ্যযুগের প্রথম নিদর্শন। বাংলাদেশে মধ্যযুগের প্রথম নিদর্শন। এর নির্মাতা হচ্ছেন খান জাহান আলী। নির্মাতা কে? পীর খান জাহান আলী। জাহান আলী। 2 নম্বরে লিখবো হচ্ছে সোনারগাঁ। এটা বিষয়। সোনারগাঁ এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলায়। সোনারগাঁ কিন্তু 12 ভূঁইয়াদের রাজধানী ছিল। পূর্ব নাম সুবর্ণগ্রাম। হ্যাঁ, এর আগের নাম ছিল সুবর্ণগ্রাম। এই সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর রয়েছে।
তাছাড়া সোনারগাঁয়ে কিন্তু আমাদের গিয়াসউদ্দিন আজম শাহের মাজার আছে। গিয়াসউদ্দিন তিন নম্বরে লিখবেন হচ্ছে পুঠিয়া, রাজবাড়ী, রাজশাহী জেলায়। একজন রানী, তার নাম হচ্ছে হেমন্ত দেবী। 1895 সালে এটা নির্মাণ করা হয়েছিল। তার নামটা কি? হেমন্ত দেবী, হেমন্ত। এখানে সে এটাকে জমিদার বাড়ি হিসাবে পরিণত করেছিল এই না স্যার, রাজশাহীতে। নাম দিয়েছিল পুঠিয়া, পুঠিয়া রাজবাড়ি। ঠিক আছে। এরপরে হচ্ছে উত্তরা গণভবন। নওগাঁ। নাটোর নাটোর নাটোরে, নাটোর। নাটোর নাটোর নাটোরে, নাটোরে, নাটোর। জি স্যার। নাটোরে। এবং এটা কিন্তু উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। জিয়াউর রহমান এখানে স্যার মন্ত্রী পরিষদে বৈঠক করেছিলেন। হ্যাঁ, শেখ মুজিবুর রহমানও করেছিলেন। প্রথমে করেছিলেন শেখ মুজিবুর রহমান। উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস 1972 সালে শেখ মুজিবুর রহমান এখানে বৈঠক করেছিলেন, এবং ওই পর থেকে এটার নাম করা হয় যে উত্তরা গণভবন। ঠিক আছে। এরপরে উয়ারি বটেশ্বর। নরসিংদী একটি জনপদ। হ্যাঁ, প্রাচীন মৌর্য যুগের নিদর্শন। দুইটা গ্রাম আর কি, একটা উয়ারি একটা বটেশ্বর। নরসিংদীর বেলাবো এবং শিবপুর উপজেলার দুইটা গ্রাম, এবং এগুলি কিন্তু মৌর্য যুগের নিদর্শন, অনেক আগের নিদর্শন। অর্থাৎ মৌর্য যুগের প্রচুর ধ্বংসাবশেষ এই জায়গাটায় পাওয়া যায়। জাহাঙ্গীরনগর 2014 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একজন শিক্ষক, যার নাম হচ্ছে ডক্টর মোস্তাফিজুর রহমান, সে এই জায়গায় যে প্রাচীন মৌর্য যুগের যে নিদর্শনগুলো সেগুলো প্রথম আবিষ্কার করেছিলেন। এবং পরবর্তীতে সে এই কথাটাও বলছিল যে এইটা হচ্ছে মৌর্য যুগের ধ্বংসাবশেষ এই দুইটা গ্রামে। ওকে। এবং 6 নম্বরে হচ্ছে কুঠিবাড়ি। কুঠিবাড়ি হচ্ছে কুষ্টিয়া শিলাইদহে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটা বাড়ি বা স্থান বলতে পারেন। এটাও কিন্তু পরীক্ষায় আসছিল। রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত। এখানে তিনি সোনার তরী কবিতাটা লিখেছেন। হ্যাঁ, অনেক কবিতা লিখছেন এখানে বসে বসে। কবিতা লিখছেন, উপন্যাসের কিছু অংশ লিখছেন, গান রচনা করছেন, ছবি আঁকছেন। এই তো। তো এটা কোন নদীর তীরে যেন? কোনটা? কুষ্টিয়া গড়াই নদীর তীরে। কুষ্টিয়া গড়াই। জি স্যার, লিখছেন না? আচ্ছা, জি স্যার। তো সিম্পল। 60 গম্বুজ মসজিদ বাগেরহাটে, মধ্যযুগের প্রথম নিদর্শন, নির্মাণ করেছেন খান জাহান আলী। সোনারগাঁও নারায়ণগঞ্জে 12 ভূঁইয়া মানে ঈসা খায়ের রাজধানী ছিল এখানে। পূর্ব নাম সুবর্ণগ্রাম। 1975 সালে এখানে কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদিন একটা লোকশিল্প জাদুঘর নির্মাণ করেছিলেন, আমরা সোনারগাঁ জাদুঘর বলি। ঠিক আছে। এখানে একটা জায়গাও আছে, খুব প্রাচীন ঈসা খায়ের বাড়ি ঘর আছে এখানে, জমিদার বাড়ি, পানাম পানাম সিটি বলি আমরা। হ্যাঁ, আর এটা
কার মাজার আছে? গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। গিয়াসউদ্দিন। পুঠিয়া রাজবাড়িটা কোথায়? রাজশাহীতে। রাজশাহীতে। এটাকে জমিদার বাড়িতে পরিণত করেন একজন তৎকালীন সময়ে হেমন্ত দেবী। হেমন্ত দেবী, একজন জমিদারের স্ত্রী, 1895 সালে। উত্তরা গণভবন কোথায়? নাটোরে। এটা নাটোর। উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। পরিচিত। ওয়ারী বটেশ্বর কোথায়? রাজশাহীতে। কোন যুগের নিদর্শন? মৌর্য। পুঠিবাড়ি কোন জেলায়? কুষ্টিয়া। কুষ্টিয়া কার শিলাইদহ। স্মৃতিবিজড়িত স্থান? রবি ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। পরে লিখবো ইউনেস্কো ঘোষিত স্বীকৃতি অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওয়ার্ল্ড, হ্যাঁ এখন বর্তমানে 3টি। খুবই ছোট একটা টপিক। সুন্দরবন আর কি কি? 1 নম্বরে পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাট গম্বুজ 1 মসজিদ। নম্বরে 60 গম্বুজ মসজিদ। 1985 সালে। এটা বাংলাদেশের প্রথম ও ইউনেস্কো ঘোষিত 321তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা স্বীকৃতি দেয়া হয় 1985 সালে। ইউনেস্কো এটাকে স্বীকৃতি দেয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে। 2 নম্বর পাহাড়পুর বিহার। আমরা জানি 322 নির্মাণ করেছেন ধর্মপাল। এটা নওগাঁ জেলায়। কোন বাকি তথ্যগুলো তো আমরা আগের টপিকে লিখছি, তাই না? বদলগাছি উপজেলা। এটা বাংলাদেশের দ্বিতীয় ও ইউনেস্কো ঘোষিত 322তম। এইটাও 1985 সালে ইউনেস্কো স্বীকৃতি দেয়। সুন্দরবন। সুন্দরবন 798তম। এটা বাংলাদেশের তৃতীয় ও ইউনেস্কো ঘোষিত 798তম। এইটার স্বীকৃতি পায় 1997 সালে। এটার তারিখ একটু লিখলে ভালো হয়। 6 ডিসেম্বর 1997। এই তো সুন্দর করে লিখে রাখেন। খুবই গুরুত্বপূর্ণ 3 লাইন, কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার, ষাট গম্বুজ মসজিদটা কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখেন 60 গম্বুজ মসজিদের সাল হচ্ছে 433 থেকে 438, সরি 1433 থেকে 1438 এই সময়ের মধ্যে। তুরস্ক থেকে একজন সেইন্ট আসছিল, সেইন্ট, যার নাম হচ্ছে খানজাহান আলী। তাকে বলা হয় দ্য টর্চ বিয়ারার অফ ইসলাম ইন স্যার, বেঙ্গল। আমাদের বাড়ির পাশে এটা। আপনার বাড়ি কই? বাগেরহাটে? জি স্যার। হ্যাঁ, আমি মানে যখন খুলনায় ক্লাস ছিল, খুলনায় ক্লাস নেওয়ার পরে এটা দেখতে গেছিলাম গত বছর। পুরোটাই দেখছি, মানে মোটামুটি সময় নিয়েই দেখছি, পুকুর টুকুরও দেখছি। জি স্যার। তো প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে 60 গম্বুজ মসজিদ। এটা বাংলাদেশের 1 নাম্বার আর বিশ্বের 321 নাম্বার, স্বীকৃতি পায় 1985। 2 নাম্বারটা পাহাড়পুর বৌদ্ধ বিহার। এটা বাংলাদেশের 2 নাম্বার, বিশ্বের 322 নাম্বার, স্বীকৃতি 1985। সুন্দরবন বাংলাদেশের 3 নাম্বার, ইউনেস্কোর 798 নাম্বার, মানে পৃথিবীর 798 নাম্বার, স্বীকৃতি পায় 6 ডিসেম্বর 1997। শেষ টপিকে আমরা কিছু মসজিদ এবং মন্দির নিয়ে কথা বলবো, খুব 5টা করে। তো প্রথমে মসজিদ। 1 নম্বরে আমাদের বাইতুল মোকাররম। এটা আমাদের ঢাকার পল্টনে এটা আমাদের কেন্দ্রীয় মসজিদ।
এরপরে লিখবো হচ্ছে বাঘা মসজিদ। বাঘা রাজশাহী। মসজিদটা হচ্ছে রাজশাহীর বাঘায়। আর এই বাঘা মসজিদটা নির্মাণ করেছিলেন নুসরত শাহ, নুসরা। নাসিরউদ্দিন নুসরত শাহ নির্মাণ করেছিলেন। 3 নাম্বার লিখবেন তারা মসজিদ। তারা মসজিদ হচ্ছে পুরাতন ঢাকায়, খুব বিখ্যাত মসজিদ এটা। এটা নির্মাণ করেছেন মির্জা গোলাম পীর। নির্মাণ করেছেন মির্জা গোলাম পীর। 4 নম্বরে লিখবেন ছোট সোনা মসজিদ। চাঁপাইনবাবগঞ্জ। আলাউদ্দিন হোসেন শর্মা। আলাউদ্দিন হোসেন শাহ, থ্যাংক ইউ। এটা নির্মাণ নুসরত শাহ। করেছেন আলাউদ্দিন, নুসরত শাহের পিতা। হ্যাঁ, হোসেন শাহ। 5 নম্বরে আতিয়ার বিখ্যাত যে আতিয়া জামি মসজিদ টাঙ্গাইলের, হ্যাঁ, আতিয়া মসজিদ টাঙ্গাইলে, এটা নির্মাণ করেছেন সাইদ খান পন্নী। স্যার হোসেন হোসেন শাহী আমলের এদের রাজধানী কোনটা ছিল? একডালা। আলাউদ্দিন হোসেন শাহের একডালা। একডালা, রাজধানী ছিল একডালা। একডালা, একডালা। বাংলার রাজধানী ছিল একডালা। স্যার তারা মসজিদ পুরাতন মসজিদ নাকি পুরান ঢাকা কি জানি বলছিলেন? পুরাতন ঢাকা, ঢাকা, ঢাকা। ওটাকে পুরাতন মসজিদ রোডও বলে, যাই হোক, মানে ভুল লেখা ঠিকই লিখছি, পুরাতন ঢাকা। 6 নম্বরে লিখবো আমরা আমাদের বিখ্যাত আদিনা মসজিদ। এটা যদিও আমাদের বাংলাদেশে না, গৌর। এটা হচ্ছে পান্ডুয়ার মালদহে। এটা একবার পরীক্ষায় আসছিল, সেই জন্য লিখে দিলাম। এটা নির্মাণ করেছেন সিকান্দার শাহ। আমরা মন্দিরগুলো এখানে লিখে রাখি সাইডে। আমাদের যে কেন্দ্রীয় কান্তজির মন্দির সেটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির, পুরান ঢাকার পলাশীতে এই মন্দিরটা অবস্থিত। এটা আমাদের কেন্দ্রীয় মন্দির। আমাদের একজন সেন রাজা ছিলেন, তার নাম হচ্ছে বল্লাল সেন। এই বল্লাল সেন ঢাকেশ্বরী মন্দিরটা নির্মাণ করেছিলেন। 2 নাম্বার কান্তজির মন্দির। দিনাজপুর। এটা দিনাজপুরে। এটা বাংলাদেশের সবচেয়ে পুরাতন মন্দির নামে কিন্তু পরিচিত। আমি লিখে দিলাম প্রাচীনতম মন্দির। প্রাচীনতম মন্দির। এরপরে আমাদের একটা মন্দির আছে, নাম হচ্ছে জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরটা হচ্ছে পাবনায়। এরপর একটা মন্দির লিখবেন আদিনাথ। এটা আমাদের কক্সবাজারের মহেশখালীতে। মহেশখালী। এরপরে রামু। এই রামু কিন্তু কক্সবাজারে, ঠিক না? জি স্যার। হ্যাঁ স্যার। রাবার চাষ হয় এখানে। প্রচুর প্রচুর রাবার চাষ হয়। আর 6 নম্বরে রঘুনাথের কথাও লিখতে পারেন। রঘুনাথ, এটা আমাদের শেরপুর জেলায়, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় খুব বিখ্যাত একটা মন্দির। এটা ভারতের পুরীতে এই রঘুনাথের যে মন্দিরটা, ওটার অনুকরণে তৈরি করা হয়েছে। ভারতের পুরী। রঘুনাথ। স্যার একটু সাইডে গেলে স্ক্রিনশট নিতাম স্যার। আচ্ছা আচ্ছা, নেন, স্ক্রিন নেন। লেখা শেষ। লেখা শেষ না? শেষ না, 1 মিনিট। স্যার একটু বাকি আছে। ওকে, লেখেন। তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাসটা। তো আপনারা খুব ভালোভাবে আজকে কিন্তু শেষ করে ফেলবেন, বা এক্সাম আছে সামনে, এক্সামের পরে শেষ করতে পারেন চাইলে। এক্সামটা কবে আপনাদের? 10 তারিখ? স্যার 9 তারিখ থেকে 9 9-10। তারিখ। আগামীকাল থেকে 9 তারিখ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তাহলে 9 তারিখের
পরে কিন্তু দ্রুত দ্রুত পড়ে ফেলবেন, পড়া জমায় রাখবেন না। হ্যাঁ, স্যার ঢাকেশ্বরী মন্দিরটা কি ঢাকায়? হ্যাঁ, পলাশীতে, ঢাকার পলাশীতে, পলাশী। ওকে, তো দেখি আজকে আমরা কি কি পড়লাম। সবাই লিখছেন তো না? না স্যার, আর একটু। স্যার শেষ। শেষ না? দেখেন, আমরা বাঘা একটু মসজিদরা ক্লাসটা এক নজরে দেখি। স্যার একটু আমরা মসজিদরা স্যার কেমন রঘুনাথ ছিল। এরপরে আমরা দেখেছি বাউল গান, বাউল গান নাচ, চলচ্চিত্র, এরপরে চলচ্চিত্র, জাদুঘর, বিভিন্ন পুরস্কার, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এর 2 নাম্বার পর্বটাও দেখেছি, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখেছি, আর হচ্ছে মসজিদ, মন্দির। স্যার প্রথম স্লাইডটা কি আবার দেখানো যাবে? স্যার অবশ্যই, প্রত্নতাত্ত্বিক পর্ব 2 এর স্লাইডটা একটু দেখলাম। ওকে দেখাচ্ছি। এই তো, স্যার কি আমাদের দিছেন? ক্লাসটা লেকচার 1 থেকে নেবেন? জি স্যার। হ্যাঁ, আগামী 20 তারিখ থেকে আমি লেকচার 1 থেকেই নিব, ঠিক আছে? স্যার সংবিধান তাহলে সবটাই পরীক্ষার পড়া স্যার? সংবিধান হচ্ছে, হ্যাঁ, আমি যা যা পড়াইছি তাই তাই পড়বেন, বেশি বেশি করে, হয়ে যাবে স্যার ইনশাআল্লাহ। সংবিধান খুবই সহজ স্যার। খুবই সহজ, বারবার যারা পড়তাছে এবং আমার ক্লাসটা ফলো কইরা যারা যে কোনো বই থেকে পড়তাছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতেছে, তাদের কাছে কিন্তু সহজ হইতাছে। জি স্যার। এরপরে হচ্ছে কে জানি দেখতে ছিল পর্ব 2টা, এই যে পর্ব 2টা, স্যার স্ক্রিন নিয়ে নেন। ওকে স্যার। নিয়েছেন না? তাহলে আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নেই, ঠিক আছে? পরে আবার তো দেখা হবে 7টার দিকে সম্ভবত। স্যার ইনশাআল্লাহ স্যার। নাম্বার একটু বলা যাবে? ক্লাস পাই নাই তো, বলতে পারি না। বুঝলাম না, কি আবার করেন কোশ্চেনটা? সংবিধানের লেকচার কত নাম্বার একটু বলা যাবে? লেকচার, হ্যাঁ, সংবিধান। লেকচার হচ্ছে 7 থেকে 9, লেকচার আচ্ছা স্যার, 7 থ্যাংক থেকে ইউ। 9। হ্যাঁ, আচ্ছা, এটা 7, পড়েন। 8, 9। 7, 8, 9, হ্যাঁ। তো এখনকার মতো বিদায়। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সালাম।